একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি যে কোনো দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে জাতীয় স্বার্থেই সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং আমন্ত্রণ জানাচ্ছে একাত্তরের নিয়মিত আয়োজন রিউমার চেক নিয়ে ফেক নিউজ স্ক্যানারে। পদত্যাগ করেছেন ডক্টর ইউনূস কিংবা দিল্লির হাসপাতালে মারা গেছেন শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে এমন নানা মিথ্যা তথ্য ছড়িয়েছে। শুধু তাই না, রীতিমতো টার্গেট করে বিএনপি এবং ছাত্র দলের নামেও ছড়ানো হয়েছে গুজব। অপতথ্যের শিকার হয়েছে দেশের ক্রীড়াঙ্গনও। সংবেদনশীল এমন 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। আমরা চলুন শুরুতে সেটা একটু দেখে নিই, তারপর আলাপে যাব। গেল 24 ঘন্টারও বেশি সময় ধরে একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দাবি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন, ক্ষমতা হস্তান্তর করেছেন। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি মিথ্যা। ডক্টর ইউনূসের পুরনো একটি ভিডিওর বক্তব্য কেটে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু ততক্ষণে ভিডিওটি 4.5 লক্ষেরও বেশি দেখা হয়েছে এবং 30,000-এরও বেশি আলাদা অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে লাইক দেওয়া হয়েছে। ওদিকে গতরাতে দিল্লির একটি হাসপাতালে শেখ হাসিনা মারা গেছেন এমন শিরোনামে মূলধারার গণমাধ্যম ডেইলি ক্যাম্পাসের ডিজাইনে একটি ফটোকার্ড ফেসবুকে ভাইরাল। তবে ফ্যাক্ট চেক করে দেখা যায় এমন শিরোনামে ডেইলি ক্যাম্পাস কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডেইলি ক্যাম্পাসের একটি ফটোকার্ড নকল করে এই গুজব ছড়ানো হয়েছে। ওদিকে অনলাইন সংবাদ মাধ্যম বাংলা আউটলুকের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে ঢাবির 40,000 শিক্ষার্থীকে গোপনে ঈদ সালামি দেবে ছাত্রদল। তবে এটি যে মিথ্যা তথ্য সেটাও ধরা পড়ল অনুসন্ধানে। জানা গেল এমন শিরোনামে বাংলা আউটলুক কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং ছাত্রদলের সভাপতি রাকিবও এমন কোনো মন্তব্য করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলা আউটলুকের প্রচলিত ফটোকার্ডের ডিজাইন নকল করে এই মিথ্যা ছড়ানো হয়েছে। প্রায় 2 দিন ধরে এই ভিডিওটি ফেসবুকে বিভিন্ন পেজ থেকে ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে আওয়ামী লীগ নেতাকে খুঁজে না পেয়ে তার খামারের গরুকে পিটিয়ে মেরেছে বিএনপির নেতাকর্মীরা। তবে দাবিটি মিথ্যা সেটা ধরা পড়ল ফ্যাক্ট চেকিংয়ে। জানা যায় ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের পাঞ্জাবের একটি গরুর খামারে হামলার পুরনো দৃশ্য। এটাকেই বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এখানেই শেষ না, সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে জানানো হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে অনুসন্ধানে জানা যায় দাবিটি মিথ্যা। একটি মিম পেজ থেকে এটি প্রচার করা হলেও পরবর্তীতে সেটা নানাভাবে ছড়িয়ে পড়ে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রেই দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ইস্যুকে টার্গেট করেই গুজব ছড়িয়েছে। এক্ষেত্রে পুরনো ঘটনাকে বর্তমান বলে প্রচার করা হচ্ছে, ভারতের ঘটনাকে বাংলাদেশের বলেও চালিয়ে দেওয়া হচ্ছে। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, একাত্তর, ঢাকা। দর্শক, এমন অজস্র পোস্ট আমাদের চোখে পড়েছিল এবং সেখান থেকে আমরা সবচেয়ে সংবেদনশীল কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম, যে এই জায়গাগুলো থেকে আসলে বিভ্রান্তি কিছুটা হলেও কমতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। জনাব শফিকুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং আপনি দেখলেন আসলে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে থাকা ব্যক্তিটিকে শুরু করে রাজনৈতিক দল এবং গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়, এমনকি সামাজিক অপরাধ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে। আপনার পর্যবেক্ষণ শুরুতে জানবো আসলে কেন এর মাত্রাটা বাড়ছে, আপনি অন্তত কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে বললেন এবং যেভাবে রিপোর্ট করলেন, এগুলো সবই হচ্ছে ডিসইনফরমেশন। এগুলো অর্থাৎ পরিকল্পিতভাবে এই গুজব ছড়ানো হচ্ছে এবং ফেক নিউজ ছড়ানো হচ্ছে। এটা হচ্ছে যে পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য, ফলস ন্যারেটিভ তৈরি করার জন্য এবং বর্তমান সরকার ব্যর্থ হচ্ছে এটা প্রমাণ করার জন্য এই গুজবগুলো ছড়ানো হচ্ছে। আর সামনের দিকে আমরা দেখি যে সরকারের প্রধান যে বিষয়গুলো সামনে রয়েছে সেগুলো হচ্ছে সংস্কার এবং নির্বাচন। এই সংস্কার এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে, আমি মনে করি যে এই ফেক নিউজের সংখ্যা আরো বেড়ে যাবে। কারণ একটা গোষ্ঠী যারা
জুলাই অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবের যে চেতনা বা জুলাই বিপ্লবের যে মূল চেতনা এর পরিপন্থী, তারা এটাকে সাপোর্ট করে না, সমর্থন করে না, তারাই পরিকল্পিতভাবে এগুলো ছড়াচ্ছে এবং তারা সরকারকে একটা অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সরকারকে ব্যর্থ প্রমাণিত করার চেষ্টা করছে। তারই অংশ হিসাবে আমি মনে করি এগুলো করছে। তো আমি মনে করি যে এগুলো আপনারা ৭১ টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এ ধরনের একটা প্রোগ্রাম করছেন যেটা জনগণের মধ্যে এক ধরনের সচেতনতা সৃষ্টি করবে এবং জনগণের মধ্যে যে বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তি কিছুটা হলেও লাঘব হবে। আর এরকম আপনাদের মতো এরকম অন্যান্য মিডিয়ার, অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলো এগুলো নিয়ে অনুষ্ঠান করতে পারে এবং যাতে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এবং আপনার মাধ্যমে আমি জনগণকে আহ্বান জানাতে চাচ্ছি যে তারা এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে যে ফেক নিউজ ছড়াচ্ছে এগুলোতে বিভ্রান্ত না হয়ে মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো রয়েছে, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যেগুলো রয়েছে সেগুলোর সংবাদের উপর জি, চমৎকার। একটি বিষয়, হ্যাঁ, একটি বিষয় আপনার নজরে আনি, মানে মূলধারার গণমাধ্যম তারাও কিন্তু ভুক্তভোগী। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগো বা ডিজাইন নকল করে এরকম প্রচুর ফটোকার্ড তৈরি হচ্ছে, যেটা পরবর্তীতে আমাদেরকে বলতে হচ্ছে এটা আসলে ভুল তথ্য, আমরা নিজেরাই ফ্যাক্ট চেক করে দেখাচ্ছি। এভাবেও কিন্তু প্রায় সব গণমাধ্যমকে হয়রানি শিকার হতে হচ্ছে। পাশাপাশি আমরা এটাও শুনতে পাচ্ছি একটা নির্দিষ্ট আইন করা উচিত, যে আইনের আওতায় দু একটা শাস্তি নিশ্চিত করা উচিত, যাতে করে আসলে পদগুলো বন্ধ হতে পারে। আপনি অন্তত কি মনে করেন অন্তত থামানোর ক্ষেত্রে? হ্যাঁ, আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত। আমি মনে করি বর্তমান সরকার ফেক নিউজ এবং গুজব নিয়ে একটি সেল করা দরকার। সেই সেলের অধীনে যেগুলো ফেক নিউজ রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং এর বিরুদ্ধে কী আইনগত ব্যবস্থা নেওয়া যায় এবং প্রয়োজনে আইন প্রণয়ন করা দরকার। এবং বিশেষ করে আপনি যেভাবে বলছিলেন এগুলো সবই হচ্ছে দেশের বাইরে থেকে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে ইউটিউব এবং ফেসবুক কর্তৃপক্ষকে এই সম্পর্কে রিপোর্ট করা দরকার যে এই অ্যাকাউন্ট থেকে গুজব ছড়ানো হচ্ছে, এগুলো আইডেন্টিফাই করে এই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা দরকার, যাতে ফেসবুক কর্তৃপক্ষ এবং ইউটিউব কর্তৃপক্ষ এগুলোকে বন্ধ করে দেয়। আর আরেকটা যেভাবে বললাম যে সচেতনতামূলক প্রোগ্রাম, সচেতনামূলক অনুষ্ঠান করা দরকার সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন মিডিয়ার পক্ষ থেকে করা দরকার। তাহলে আমি মনে করি যে কিছুটা হলে জনগণের মধ্যে বিভ্রান্তি কমে আসবে এবং ফলস ন্যারেটিভ তৈরি করা তাদের পক্ষে সম্ভব হবে না। আসলে আমরা আসলে এই গুজবের পেছনের যে উদ্দেশ্য এবং কারা করছে মোটামুটি একটা পরিষ্কার ধারণা আমরা পাচ্ছি বটে, কিন্তু একটা দুর্বলতা অনেকেই বলেন, সেটা আপনি মানবেন কিনা, যেমন সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো একটার একটার সাথে সম্পৃক্ত। অর্থাৎ যেটা আপলোড হচ্ছে টিকটকে সেটা আবার শেয়ার হচ্ছে ফেসবুকে, সেটা আবার ইউটিউবেও প্রচার হচ্ছে, কিন্তু এগুলো থামানোর জন্য প্রত্যেকটা দেশের আলাদা আলাদা যে প্রযুক্তি আছে সেগুলো কিন্তু একসাথে কাজ করছে না। এই দুর্বলতাটা আসলে কতটুকু ভোগাচ্ছে আমাদেরকে? হ্যাঁ, এটা তো বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছেই। আমি মনে করি এই ক্ষেত্রে সরাসরি আমাদের টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয় পদক্ষেপ নেওয়া উচিত। সেই প্রয়োজনীয় যে সফটওয়্যার দরকার এগুলো চেক করার যখন প্রয়োজনে সেগুলো সংগ্রহ করা দরকার। এবং আমি যেটা বলছিলাম যে একটি গুজব ফেক নিউজ প্রতিরোধ সেল করা দরকার, যারা এই কাজগুলো করবে এবং প্রয়োজনীয় সফটওয়্যার এবং প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে তারা সংগ্রহ করবে। আচ্ছা, আমরা এতক্ষণ খুব চমৎকার করে আসলে আপনি রাষ্ট্রের কি করা উচিত এবং আমাদের নীতি নির্ধারক যারা আছেন তাদের কি করা উচিত সেটা বললেন। এখন সাধারণ মানুষের জায়গা থেকে বলবেন, আমরা যারা মোটামুটিভাবে এই শহরকেন্দ্রিক জীবনযাপন করি তারা হয়তো বুঝতে পারি কোনটা ফেক নিউজ, কোনটা ভুল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু প্রান্তিক অঞ্চলের মানুষ আসলে কিভাবে বুঝবে? কিন্তু তাদের হাতে তো স্মার্টফোন আছে। তারা আসলে সেই জন্যই আমি বলছি যে আমাদের মিডিয়াগুলো সচেতনতামূলক অনুষ্ঠান করা দরকার এবং বিশেষ করে যখন ফেক নিউজ হয় সেগুলো অস্বাভাবিক মনে হয়, সুতরাং অস্বাভাবিক নিউজগুলোকে জনগণকে আহ্বান করতে হবে অস্বাভাবিক নিউজগুলোকে রিচেক করার জন্য। তারা এটা বিশ্বাস করার সাথে সাথে বিশ্বাস না করে এগুলো রিচেক করা দরকার। মেইন স্ট্রিম মিডিয়াগুলো, মূলধারার মিডিয়াগুলোতে রিচেক করা যেতে পারে। আর আরেকটা হচ্ছে যে অস্বাভাবিক যখন ঘটনা ঘটে তখন এগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বিভিন্ন সংবাদ মাধ্যম এগুলো এমনি প্রচার হয়ে যায়, সাথে সাথে প্রচার করে। সুতরাং এটা নিয়ে জনগণকে বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নেই এবং জনগণকে আমি আহ্বান করবো যে প্রত্যেকটা অস্বাভাবিক নিউজের ক্ষেত্রে আপনারা রিচেক করবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে রিচেক করবেন।
ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং এই স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু কার্যকরী পরামর্শ আপনি আমাদেরকে দিয়ে গেলেন এবং সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হবে। আবার আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ও রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম।